বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের সবচেয়ে অবহেলিত সেগমেন্ট কোনটা জানেন? আপনার মাথায় যদি ফোল্ডেবল ফোনগুলোর কথা ঘুরতে থাকে না, দেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইন্টারন্যাশনাল মার্কেটে সব ব্র্যান্ডেরই ফোল্ডিং ফোনের নিয়ে খেলা চলে, বাট বাংলাদেশে সেটা নিয়ে খেলে হাতে গোনা দুই একটা ব্র্যান্ড। আর ফোল্ডেবল ফোনের দামও থাকে আকাশচুম্বী। অফিসিয়াল কিনতে গেলে দামটা 2 লাখ টাকা ক্রস করে, আবার আনঅফিসিয়াল কিনতে গেলেও প্রায় 1.5 লক্ষ টাকা গুনতে হয়। অ্যান্ড ওই দামে সবাই প্রো, ম্যাক্স, আলট্রা ফোনগুলোর দিকেই দৌড়া, কারণ এগুলোর দামও কম থাকে আর ডিউরেবিলিটিও অনেক বেশি থাকে ফোল্ডিং ফোনগুলোর তুলনায়। তবে কেমন হয় যদি বাংলাদেশের মার্কেটে নতুন কোনো প্লেয়ার একটা ডিউরেবল ফোন নিয়ে হাজির হয় এইসব ট্রেডিশনাল ফ্ল্যাগশিপ গুলোর দামি? আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম তানভীর আছি আপনাদের সাথে, এবং আজকে আমার সাথে আছে টেকনো ফ্যান্টম V Fold 2 অ্যান্ড বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া সবচেয়ে কম দামি ফোল্ডেবল ফোন এইটা। আমি জানি ফোল্ডেবল ফোন কম দামি এই দুইটা ওয়ার্ড একসাথে যায় না, কারণ দেশের বাজারে এই ফোনটার 512GB ভার্সনটার দাম নির্ধারণ করা হয়েছে 1,39,999 টাকা, মানে 1 টাকা কম 1,40,000 টাকা, মানে পুরো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খেতে হবে কচুল্লতি, এমন টাইপের ব্যাপার স্যাপার আর কি। যাকগে, এই দামে বক্সের ভেতরে ফোন ছাড়াও আরো অনেক কিছু দিয়েছে টেকনো, আবার ওদের ফ্যান্টম V পেনটাও দিচ্ছে বান্ডেল আকারে। যদিও এই জিনিসগুলা তুষারের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে অলরেডি আপনারা দেখছেন, আজকে আমি জানাবো এই ফোনটা নিয়ে আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা। সো হ্যান্ডফিল দিয়ে শুরু করছি। যেহেতু ফোল্ডেবল ফোন, সেহেতু আর 5টা ফোল্ডেবল ফোনের মতো এটাও বেশ ভারী অ্যান্ড থিক। বন্ধ অবস্থায় কভার ডিসপ্লেটা চালানোর সময় এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করতে পারতেছি। তবে কভার ডিসপ্লেটা কিন্তু স্যামসাং এর মতো ন্যারো অ্যাপ্রোচের কারণে ওয়ান হ্যান্ড রিচেবিলিটিটা বেশ ভালো, আর খোলা অবস্থায় ফোনটার ওয়েট ব্যালেন্সও ঠিকঠাক আছে। লং টাইম মুভি বিঞ্জিং এ হাতে তেমন একটা ফেটিক ফিল হয় নাই। এছাড়া বিল্ড মেটেরিয়ালের দিকে আগালে ফোনের মাঝে যে মেরুদণ্ডটা, টেকনো বলতেছে ওরা অ্যারোস্পেস গ্রেড মেটেরিয়াল দিয়ে বানিয়েছে, তবে এক্স্যাক্টলি কোন মেটেরিয়ালটা সেটা কিন্তু ক্লিয়ারলি বলে নাই। সো আমরা ধরে নিতে পারি এটা অ্যালুমিনিয়াম। এরপর কভার ডিসপ্লেতে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। দেন আমাদের কার্স গ্রিন কালারের এই সুন্দর আর্মি ক্যামো টাইপের যে ব্যাকপার্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্লাসের না, এটা ফাইবার গ্লাসের। সো পিছনের গ্লাসটা ফাটার কোনো চান্স নাই। এছাড়া এটার হিঞ্জটা নিয়ে অনেক কাজ করেছে দেখলাম টেকনো। হিঞ্জটা ডাস্ট অ্যান্ড ওয়াটার সিল্ড, 4 লাখ বারের মতো খোলা এবং বন্ধের টেস্ট করেছে তারা। IP54 রেটিং আছে, আবার টাইপ সি পোর্টটা IP68 স্ট্যান্ডার্ডে সিল করা। সবকিছু মিলিয়ে টেকনো দাবি করতেছে এই ফোনটা অনেক ডিউরেবল। তো এটা শোনার পর আমাদের রাফিদ করলো কি, আমাদের স্টুডিওর যে কার্পেট আছে সেটার মধ্যে এটা বারবার ঠাস 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 আসার মারতেছে। আমি ওরা বললাম যে বন্ধু যাও একটু কনক্রিট আসারটা মেরে আসো। ও এটা শুনে সেন্টি খায়া রুমের বাইরে চলে গেছে। জোকস অ্যাপার্ট, ফোন ডিউরেবল, ইটস ট্রু, বাট বেকায়দায় পড়লে ভাই কি যে হয়ে যাবে এটা আমি আপনি কেউই জানবো না। সো আচার টাচার না মারি, এটাই বেটার। আচ্ছা, এবার ফোল্ডিং ফোনের সবচেয়ে বড় জায়গাটা, মানে ভিতরে যে ডিসপ্লেটা, সেটার দিকে আগে। ফোনটার 7.85 ইঞ্চের ইনার ফোল্ডেবল ডিসপ্লেটার ক্রিজটা কিন্তু অনেকটা কম ভিজিবল অন্যান্য ফ্ল্যাগশিপ ফোল্ডিং ফোনগুলোর তুলনায়। বাকিদের তুলনায় দাম কম হলেও প্যানেলে অত বেশি স্যাক্রিফাইস কিন্তু পাবেন না, মানে পিক্সেল ডেনসিটি 388 ppi, LTPO সাপোর্ট আছে আপ টু 120 হার্টজ, তবে চোখ ঝলসানো টাইপের কোনো পিক ব্রাইটনেস পাবেন না। এটার ম্যাক্স পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস পর্যন্ত, যেটা ফোল্ডেবল ডিসপ্লে হিসেবে অত একটা খারাপ না। যে কোনো কন্টেন্ট দেখে বেশ মজা পাবেন ডিসপ্লেটায়। স্টেরিও স্পিকার গুলো লাউড অ্যান্ড ক্লিয়ার আছে, অ্যান্ড ডিসপ্লেটায় কিন্তু HDR সাপোর্ট আছে, তবে সেটা কিন্তু শুধুমাত্র ইউটিউবেই সীমাবদ্ধ, নেটফ্লিক্সে HDR সাপোর্টটা পাবেন না। এছাড়া ফোনটা কিন্তু ল্যাপটপের মতো অর্ধেক বন্ধ অবস্থায় চালাতে পারবেন। অনেকেই ফোল্ডিং ফোনে এই ফিচারটা চায়। ফোনটা 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত আধা খোলা অবস্থায় রাখতে পারবেন, আর সাপোর্টেড অ্যাপগুলোতে নিচে আলাদা করে কন্ট্রোল প্যানেলও পাবেন। আর যেহেতু ফোল্ডিং ফোন, তাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন পাওয়ার বাটনের সাথে এমবেড করা, which is fine, স্পিডটাও ফাস্ট আছে। তবে ফার্স্ট টাইম যখন ফিঙ্গার রেজিস্টার করবেন তখন দেখবেন একটু টাইমটা বেশি লাগে, অনেকবার আঙ্গুল সরায় 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 ফিঙ্গারপ্রিন্টটা এনরোল করতে হয়। দেন ফোনটা যখন পুরোপুরি বন্ধ করবেন তখন দেখা মিলবে 6.42 ইঞ্চের 21:9 অ্যাসপেক্ট রেশিওর একটা 120 হার্টজ LTPO অ্যামোলেড ডিসপ্লে। এটাও বেশ শার্প একটা ডিসপ্লে, আর এটার পিক ব্রাইটনেস কিন্তু 1600 নিটস। আর ডিসপ্লেটা দেখেন ডান সাইডে কিন্তু হালকা কার্ভ করা, মানে এই ডিসপ্লেটা ওয়ান সাইডেড কার্ভ। জেস্টার ইউজের ক্ষেত্রে এই কার্ভেচারটা অনেক কাজে আসে। তবে যেহেতু ফোল্ডিং ফোনের কভার ডিসপ্লেতে কেউ কন্টেন্ট ওয়াচিং তেমন একটা করবে না, তাই আগাচ্ছি ফোল্ডিং ফোনের দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, মানে সফটওয়্যার। আর সফটওয়্যার সেকশনে এটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এর উপর iOS 14.5 এ, যেটা ফোল্ডেবল ফোনের জন্য আলাদাভাবে অপটিমাইজ করা। তবে এখানে যদি অ্যান্ড্রয়েড 14 এর জায়গায় অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসতো তাহলে অনেক ভালো হতো, কারণ এই ফোনটা সর্বোচ্চ 2টা মেজর সফটওয়্যার আপডেট পাবে এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ পাবে। সো এখন 14 আছে, এটা 16 পর্যন্ত পাবে ম্যাক্স। এছাড়া ফোল্ডিং ফোনের জন্য টেকনোর যে আগের ফোল্ডটা ছিল ওটার থেকে এটার সফটওয়্যার অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, মানে কভার ডিসপ্লে থেকে ইনার ডিসপ্লেতে সুইচিং, নেটফ্লিক্স, ইউটিউবের মতো অ্যাপে ফোনটা হাফ ক্লোজ করলে মিডিয়া কন্ট্রোল আসা, এই জিনিসগুলো বেশ ভালোভাবেই কাজ করে। টেন্ট মোডেও কভার ডিসপ্লেতে অ্যাপগুলো সুইচ হয়। তবে সবকিছু না 100% পারফেক্টলি কাজ করে না। মাঝে মাঝে কভার স্ক্রিনে ফেসবুক বা ইউটিউবের ইউআইতে একটু গ্লিচ দেয়, আবার কভার ডিসপ্লেতে যখন ইউটিউবে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে কিছু চালাবেন তখন হাফ ফোল্ড করলে কন্ট্রোল প্যানেলটা আসে না। এরকম সফটওয়্যারে কিছু ইনকনসিস্টেন্সির দেখা পেয়েছি ফোনটায়। এছাড়া ফোল্ডিং ফোনের
মাস্ট হ্যাভ যেসব ফিচার লাইক অ্যাপ ডক, মাল্টিপল উইন্ডো একসাথে চালানো, এগুলো কিন্তু আরামসেই করা যাচ্ছে, ওইদিকে কোনো প্রবলেম ফেস করিনি। আর ফোনের ব্যাটারিটাও কিন্তু বেশ ভালো সাপোর্ট দিচ্ছে, 5700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। ফোল্ডিং ফোন হিসেবে এটা বেশ বড়ই বলা যায়, কারণ বাকিরা দিচ্ছে 4.5 থেকে 5000 মিলিঅ্যাম্পিয়ারের মাঝে। এই কারণে ফোন থেকে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পেয়েছি, লাইট ইউসেজে 7.5 ঘন্টার মতো এসওটি পাচ্ছিলাম, যেটা ফোল্ডিং ফোন হিসেবে ভালোই বলা চলে। এছাড়া ফোনটা কিন্তু 70 ওয়াটের ফাস্ট চার্জিং এন্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, মানে ব্যাটারি সাইড থেকে এই ফোনটা ফুললি কভার্ড আছে, এখানে খুদ ধরার তেমন কোনো জায়গা পাইনি। আরো বড় বোনাস হচ্ছে এই ফোনের সাথে কিন্তু এই পেনটা বান্ডেল আকারই দিচ্ছে টেকনো, আলাদাভাবে কেনা লাগতেছে না। আর এই ফ্যান্টম ভি পেনটা পেয়ে এই নোটসে আঁকা আঁকি শুরু করে দিয়েছিলাম। স্যামসাং এর পর এই প্রথম অন্য কোনো ফোল্ডিং ফোনে স্টাইলাস সাপোর্ট দেখে বেশ ভালোই লাগলো। নোট টেকিং এ এটা বেশ ভালোই কাজে আসে, অনেকটা ট্যাবলেট ভাইব আসে এই পেনটা থাকার কারণে, যদিও ফোল্ডিং ডিসপ্লেতে না ট্যাবের মতো প্রিসিশনটা পাওয়া যায় না। তবে সেটা না পেলেও নোট অ্যাপের মাঝে আপনার আঁকা আঁকিগুলোকে এআই জেনারেটেড ফটো বানাতে পারবেন, কারণ 2025 সালটা এআই বছর বলা চলে। এছাড়া গুগলের সার্কেল টু সার্চ, কনভারসেশন লাইভ ট্রান্সলেট, এআই টেক সামারি, রাইটিং অ্যাসিস্ট্যান্ট মতো কিছু এআই ফিচার আছে ফোনটায়। টেকনোর নিজস্ব অ্যাসিস্ট্যান্ট এলাও আছে, এগুলো অনেকেরই কাজে আসে, তবে ম্যাক্সিমামই এটা তেমন একটা ইউজ করে না। যেহেতু 25 সালের সব ফোনই এরকম এআই ফিচারগুলো থাকে, তাই এগুলোতে আর ডিপলি না আগাই একটা রেলেভেন্ট সাবজেক্টে, সেটা হচ্ছে অফিসিয়ালি বাকি সব ফোল্ডিং ফোনের দাম 2 লাখ টাকা ক্রস করতেছে, কিন্তু এটার দাম 1,40,000 টাকা। এত কম কেন? উত্তরটাও সিম্পল ভাই। এখন পর্যন্ত ভিডিওটা যে দেখলেন, কোনো জায়গায় কস্ট কাটিং এর দেখা পাইছেন? পান নাই। তার মানে হচ্ছে কস্ট কাটিং এর জায়গা আছে এর পরের দুটো সেক্টরে, ক্যামেরা, চিপসেট। এখন চিপসেটের কস্ট কাটিংটা খুব বেশি চোখে পড়ার মতো। নর্মালি আমরা দেখি ফোল্ডিং ফোনগুলোতে চিপসেট রানিং ফ্ল্যাগশিপ থেকে 1 বছর পিছিয়ে থাকে, বাট এইটার চিপসেটটা রানিং ফ্ল্যাগশিপ থেকে 3 বছর পিছিয়ে আছে ভাই। সেই 2022 সালে রিলিজ হওয়া ডাইমেনসিটি 9000 প্লাস ইউজ করেছে এই ফোনটায়। সেম চিপসেটটা কিন্তু ওদের 2023 সালে যে রিলিজ হওয়া ফ্যান্টম ভি ফোল্ডেও ছিল। এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 888 বা 8 Gen 1 এর মাঝামাঝি টাইপের একটা চিপসেট, আর সিনথেটিক বেঞ্চমার্কের হিসাবেও পারফরমেন্স 8 Gen 1 এর কাতারেই পড়ে। মানে 2025 সালে এসে এটাকে আর ফ্ল্যাগশিপ চিপসেট বলা যাচ্ছে না, বলতে হয় 8s Gen 3 এর মতো হায়ার মিড রেঞ্জের একটা চিপসেট। এখন এই চিপসেটের জন্য রেগুলার টাস্কে আপনি তেমন কোনো বাধা পাবেন না, বাট বাধা পাবেন গেমিং এ। এখন অনেকেই বলবেন ভাই এই ফোনে গেম কে খেলে? এগুলো তো স্যুটের পকেটে থাকে, স্যুটের পকেটের ফোন নিয়ে কেউ গেম খেলে? হ্যাঁ ভাই, খেলে। আমাদের রাফিদের মতো কিছু পাবলিক আছে যারা খেলে, আর খেলতে গিয়ে ওরা প্রথম ধাক্কাটা খায় ওয়ারজোন মোবাইলে সাপোর্ট নাই দেখে, তারপর সেই ধাক্কা এড়িয়ে পাবজি খেলতে যাবে। চিপসেট কেপাবল হলেও পুরান হওয়াতে স্মুথে হাইয়েস্ট সাপোর্ট পাবে 60 FPS পর্যন্ত, যদিও এই চিপসেট কিন্তু ইজিলি 90 পুশ করতে কেপাবল। তবে আপাতত যেভাবেই খেলুক না কেন, ফোনে তেমন কোনো স্টার্টারিং বা ফ্রেম ড্রপ পাবে না, এটাই আসার বিষয়। তবে এই বড় ডিসপ্লেতে না মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং টাইপের গেমগুলো খেলতে বেশ মজা পাওয়া যায় ভাই, আর এইসব গেম এই ফোনে খুব আরামসেই খেলতে পারবেন। যদিও MLBB ম্যাক্স গ্রাফিক্সে রাখলে ফাইটিং টাইমে টুকটাক ফ্রেম ড্রপ দেখা যায়। ওকে, এবার ক্যামেরায় আসি। ক্যামেরাতে এটা আর 10টা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই সেম সেটআপই থাকছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি, আলট্রা ওয়াইড এবং টেলিফোটো সবগুলোই 50 মেগাপিক্সেলের। তবে এখানে কোনো সনি বা স্যামসাং এর মতো ব্র্যান্ডেড সেন্সর ইউজ করা হয়নি। মেন সেন্সরটা অমনিভিশনের OV58 সেন্সর, সাইজটাও কিন্তু বেশ বড় আছে, 1/1.3 ইঞ্চ। এই কারণে লো লাইটে আলো গ্যাদার নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করবেন না। ডাইনামিক রেঞ্জও ভালোর দিকে আছে, বাট ডিটেইলসটা না ফ্ল্যাগশিপের কাতারে না। তারপর 3টা লেন্সে কালার শিফট হয়। এছাড়া ফোল্ডিং ফোন যেহেতু, তাই ছবি তোলার সময় সামনের জনকে প্রিভিউ দেখাতে পারবেন, ট্রাইপডের মতো ইউজ করতে পারবেন, পেছনের ক্যামেরাগুলোকে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। আর আমি পরামর্শ দিব ভাই, এভাবেই সেলফি তুলেন। ইনার আর আউটার দুইটা ক্যামেরা থেকে এটার যে মেন ক্যামেরা সেটা দিয়ে যদি সেলফি তুলেন, মাচ বেটার আউটপুট পাবেন। আর পিছনের সবগুলো ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 60 তে ভিডিও রেকর্ড করতে পারবেন। মেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট, তবে ফ্ল্যাগশিপ দামি হিসাবে ভিডিওতে না ক্যামেরার সফটওয়্যারকে আরো অনেক দূর যাওয়া বাকি আছে, কারণ 4K 60 FPS এ ভিডিও চলাকালীন না লেন্স সুইচ করা যায় না, এটা কিন্তু একটা বড় সড়ো বামার। দেন আলট্রা ওয়াইডটাতে অটোফোকাস আছে, ম্যাক্রোতে ছবি তুলতে পারবেন। তাছাড়া সেন্সরটা আইসোসেলের JN1 সেন্সর। 25 সালের অনেক ফ্ল্যাগশিপের আলট্রা ওয়াইডেই কিন্তু এই সেন্সরটা আমরা দেখি, আর আলট্রা ওয়াইডের ছবিগুলো নিয়ে আসলে আমাদের তেমন কোনো কমপ্লেন নেই। তবে টেলিফোটোটা মাত্র 2x, এই জন্য মূলত এটা কাজে আসবে পোর্ট্রেট তোলার ক্ষেত্রেই। পোর্ট্রেটের কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট, ফেসটোনটা স্মুথ করার একটু প্রবণতা আছে। মোট কথা আমরা ফোল্ডিং ফোনে যে জিনিসটা দেখি যে মেইন যে ফ্ল্যাগশিপ থাকে সেটা থেকে এক নচ নিচে থাকে ক্যামেরাটা, যার মূল কারণ হচ্ছে সাইজ। ফোনগুলো খোলা অবস্থায় বেশ পাতলা থাকে, তাই বাঘা বাঘা হার্ডওয়্যার বা পেরিস্কোপ জুমগুলো দেওয়াটা একটু টাফ হয়ে পড়ে, আর খরচটাও অনেক বেশি পড়ে যায়। আর যেহেতু এটার চিপসেটটাও পুরানো, তাই বাকি সব ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলো থেকে এটা 2-3 নচ নিচে থাকবে। মানে এটার ক্যামেরা নিয়ে আপনি খুব ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন, বাট ওই যে ফ্ল্যাগশিপের যে একটা ফিলটা, ওইটা একটু কম পাবেন। সো এই ছিল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 নিয়ে এটিসির অবস্থান। এখন 1,40,000 টাকা দিয়ে এই ফোনটা কয়জন কনজিউমার কিনবে সেটা টোটালি ভিন্ন আলাপ। পাশের দেশে এই ফোনটা লঞ্চ হয়েছে 80,000 রুপিতে। কনভার্সন রেট একদম বাড়ায় ধরলেও এটার দাম 1,50,000
15-20 হাজার টাকার বেশি যাওয়ার কথা না। কিন্তু আমাদের দেশে বাকি তারতম্যটা হয়তো ট্যাক্সের কারণেই হচ্ছে, কজ টেকনোর ভাষ্য মতে এটা সিবিইউ ইউনিট, এই ইউনিটে ওদের নাকি প্রায় 60% মতো ট্যাক্স দেওয়া লাগতেছে, এই জন্যই দামটা বেশি। যাকে সেটা ভিন্ন আলাপ, ওই আলাপে আর আগাচ্ছি না। আগাই আর একটা ভিন্ন আলাপে। টেকনো কিন্তু এর আগেও ইন্টারন্যাশনাল মার্কেটে ফোল্ডিং ফোন লঞ্চ করেছিল, আমাদের এডিসি চ্যানেলেও এটা নিয়ে ভিডিও আছে, বাট ওইটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। বাট টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 কিন্তু বাংলাদেশের মতো মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে বাকি অ্যাভেলেবেল সকল ফোল্ডিং ফোন থেকে কম দামে। আর এটা কিন্তু আসলে একটা পজিটিভ ব্যাপার, কারণ ইকোনমিক্সের পারফেক্ট কম্বিনেশনের সূত্র অনুসারে একটা মার্কেটে যত বেশি প্লেয়ার আসবে তত বেশি বাকি প্লেয়াররা কম্পিটিটিভ হবে, এন্ড এতে আমার আপনার মতো কনজিউমাররাই সবচেয়ে বেশি লাভবান হবে। সো কুডোস টু টেকনো।